নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব হিরণ্ময়ী বসুর লেখা গল্প মনের অগোচরে। অনেকদিন পর দেখা হলো, তাই না? শিপ্রা নিজেকে সহজ করতে চাইল। অমিও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল শিপ্রাকে। একটু থমকে একটু হেসে বলল, অনেকদিন নয়, অনেক বছর পর। কোথায় চলেছ এত লাগেজ নিয়ে? অমিও হাসল, বলল, তুমি কোথায় চলেছ? বারে, আমি তো আগে জানতে চাইলাম। আরো আগে তোমার জানতে চাওয়া উচিত ছিল শিপ্রা। শিপ্রা ভ্রু কুঁচকে বলল, এ কি, আমার নাম ধরে ডাকছো কেন? তুমি তো এর আগে চিরদিনই শিপুদি বলতে আমাকে। অমিও বেশ জোরেই হেসে বলল, হ্যাঁ, তা প্রায় বছর 12 আগে। তখন আমার বয়স ছিল 22 আর তোমার বছর 26 কি 27, তাই না? তখন আমি ছিলাম তোমার ছোট ভাইয়ের বন্ধু। সবে কলেজের পড়া শেষ করেছি আর তুমি ছিলে কোন স্কুলের নাম করা দিদিমণি। তাতে কি হলো? না, তাই বলছি, দিদিমণি হিসেবে তোমাকে দিদি ডাকতুম না, কিন্তু তোমার ভাই প্রদীপের খাতিরে ডাকতুম। কিন্তু এখন আমি শো অ্যান্ড শো কোম্পানির প্রোডাকশন ম্যানেজার। পদমর্যাদায় আর বয়সের মর্যাদায় অনেকটা এগিয়ে গেছি। ফরেন ঘুরে এসেছি 2 বার। কাজেই কোনো সংকোচের বালাই আজ আমার নেই। মানুষের দৃষ্টিভঙ্গি কি পাল্টায় না? দিদি বলবো তুমি আশা করলে কি করে? শিপ্রার চোখের দৃষ্টি পুরো কাঁচের ভেতর দিয়ে ম্লান দেখালো। বিষণ্ণ উদাস সে দৃষ্টি। প্রথম শ্রেণীর সরু টানা বারান্দায় দাঁড়িয়েছিল দুজনে। অনেক মানুষের ভিড়, অনেকের আনাগোনা। যেন একটা মিছিলের শেষ প্রান্তে ক্লান্ত 2 কমরেড পতাকা নামিয়ে নিঃশ্বাস ফেলবার চেষ্টা করছে। শিপ্রা অসহিষ্ণু গলায় বললে, না, এখানে দাঁড়িয়ে কথা বলা যায় না। তুমি আমার কামরায় এসো, পরে গল্প করা যাবে। অমিও আবার উচ্ছল হাসিতে ফেটে পড়ল, বলল, গল্প? দিদিমণি, আপনি বুঝি এখনো আঙুর ফল টক গল্পটা নিয়ে গবেষণা চালাচ্ছেন? না ছাত্রীদের এখন পিটারের ক্রাইস্টকে 3 বার অস্বীকারের তাৎপর্য বোঝাচ্ছেন? কি ফাজলামি হচ্ছে অমি? যাও, তোমার কামরায় ঢুকে পড়ো, সকালে কথা হবে। বম্বে মেল অনেকখানি এগিয়ে গেল। রাতের গাড়ি। ডিনার প্রায় সকলে সেরেই আসে। তাড়াতাড়ি যে যার কামরায় ছিটকিনি ফেলে শুয়ে পড়ে। শিপ্রার লোয়ার বার্থ। পাশের বার্থে একজন মহারাষ্ট্রীয় মহিলা। ছেলেদের দেখতে যাচ্ছেন বোম্বের নেভাল হোস্টেলে। উপরের একটা বাঙ্ক খালি। তার উপরটিতে একজন গুজরাটি অল্প বয়স্কা বিবাহিতা মহিলা। কামরার চারপাশে চেয়ে দেখে খুব আরাম পেল শিপ্রা। আর যাই হোক, বেশি কথা বলতে হবে না, নিরিবিলি নিজের মনে থাকতে পারবে। অনেকগুলো মাসিক পত্রিকা, উপন্যাস আর প্রবন্ধের বই ছিল সঙ্গে। তারই একটা খুলে বালিশে ঠেসান দিয়ে শুয়ে পড়ল শিপ্রা। মনের অগোচরে পাপ নেই। বইটা চমৎকার লিখেছেন ভদ্রলোক। অনেকটা প্রবন্ধের মতো, কিন্তু যুক্তিগুলো যেমন তীক্ষ্ণ তেমনই রসালো। বইয়ের পৃষ্ঠায় আর এক উপন্যাস কি পড়তে শুরু করল শিপ্রা। সেই জীর্ণ 12 বছর আগের সুন্দরী তন্নি শিপ্রা আর বলিষ্ঠ রিজু অথচ লাজুক সেই ছেলেটা।
কি যেন নাম তার? ছোট ভাই প্রদীপ আলাপ করিয়ে দিল। আমার বন্ধু অমিয় সেন। সেবার পুরীর সাগর সৈকতে সেই পরিচয় বড় নিবিড়, বড় অন্তরঙ্গ হয়ে উঠল। শিপ্রা বাড়ির বড় মেয়ে, তারপরে আরো দুটি বোন আর ভাই মাত্র একটি। সেই ভাইয়ের বন্ধু, কাজেই তার আবদারও বড় কম সইতে হল না। কিন্তু মুশকিল একটা বেঁধেছিল বই কি। শিপ্রাকে রূপসী বলা চলে না হয়তো, কিন্তু চেহারা, রং, অঙ্গসৌষ্ঠব সব মিলিয়ে সে সুন্দরী। আর সব মেয়েদের ওটা থাকে কিনা জানা নেই শিপ্রার, কিন্তু তার ছিল। তার দিকে ছেলেদের আকর্ষণ সব সময় সে অনুভব করত। ছোট বড় মাঝারি আধা বুড়ো সব শ্রেণীর পুরুষই যেন শিপ্রাকে দেখলে একটু চঞ্চল হয়ে উঠত। শিপ্রা যখন পুরীতে, তখন তার বয়স অনুপাতে তাকে অনেক ছোট দেখাত, আর অমিয়কে তার বয়স অনুপাতে অনেক বড় দেখাত। মানে দুজনকে পাশাপাশি সত্যি সুন্দর মানাতো। কিন্তু ছোট ভাইয়ের বন্ধু, তার উপর শিক্ষয়িত্রী সুলভ মনোভাব, আর বোনেদের বড়, মা বাবার মুখ চাওয়া মেয়ে, সংসারের দায়িত্বও ছিল প্রচুর। সব মিলিয়ে শিপ্রা নিজের মনে কোনো ছবি আঁকতে ভরসা পায়নি। কিন্তু মনের অগোচরে পাপ নেই। তাই আজ এই কামরায় একাকী বাঙ্কে শুয়ে ওর মনে হচ্ছে হয়তোবা মনের অগোচরে ওর অন্তর্লোকে কোনো একটা সুখের আদল ধরা পড়েছিল। হয়তো কোনো একজনের সঙ্গিনী হবার বাসনা সুপ্তির ভেতর সৌন্দর্য লোকের আস্বাদ পেতে চেয়েছিল, কিন্তু সঠিক জানা ছিল না। প্রতিদিন সমুদ্র স্নান যেন বাতিক হয়ে পড়ল। আর সুইমিং কস্টিউম পরে যে ছেলেটি সবার আগে হাত বাড়িয়ে শিপ্রাকে বলতো, শিপুদি তুমি আমার হাত ধরো, আমি আগে তোমাকে ঢেউ খাইয়ে আনি, তারপর সাঁতার কাটবো। চিকচিকে ভিজে বালিতে পায়ের দাগ ফেলে দুজনে এগিয়ে যেত। ছোট ছোট ঢেউগুলো লাফিয়ে লাফিয়ে পার হতো। তারপরে বড় ঢেউ সামনে এলেই অমিয় বলতো, শিপুদি বসে পড়ো, না হলে লাফ দাও। শিপ্রার সঙ্গে সঙ্গে বসে পড়ত। ওর মাথার উপর দিয়ে ঢেউটা প্রবল বেগে ছুটে যেত। তারপর দেখে জল বড় জোর হাঁটু পর্যন্ত। ওরা আরো এগুত। বেশ সাহস বেড়ে গিয়েছিল শিপ্রার। তাই থার্ড ব্রেক পর্যন্ত অমিয়র হাত ধরে ঢেউ খেত। বেশিরভাগ বসে পড়ত, কিন্তু একদিন আর বসল না। ঢেউয়ের তালে তালে লাফিয়ে উঠল। অন্য দিনের মতো পায়ের তলায় বালি পেল না। জল গভীর, টাল সামলাতে পারল না। অমিয়র শক্ত মুঠিতে হাতটা ধরা ছিল, তাই রক্ষা। প্রায় ঘুরপাক খেয়ে বেসামাল শাড়ি ব্লাউজ সমেত একেবারে অমিয়র বক্ষ লগ্ন হয়ে পড়ল। সেই নোনা জলের অফুরন্ত সাদা ফেনার কোমল সজ্জায় একটা বলিষ্ঠ আলিঙ্গনে ওকে বেঁধে ফেলেছিল অমিয়। তা নইলে সেদিন শিপ্রা ভেসেই যেত। সেই আলিঙ্গন কি শুধু অসহায়কে বিপদের মুখ থেকে ছিনিয়ে আনা? শিপ্রার পরে মনে হয়েছিল সেটা ছিল অমিয় সেনের প্রতিশ্রুতির প্রথম পাঠ। এত লজ্জা পেয়েছিল শিপ্রা যে তারপর যে কদিন ছিল আর সমুদ্রে স্নান করেনি। বোনেদেরও করতে দেয়নি। কিন্তু বোনেদের আনন্দে বাদ সাধল কেন? এ কথাও পরে মনে হয়েছিল, পাছে ওরা অমিয়র উষ্ণ স্পর্শ পায়, পাছে ওদের মনেও অমিয় একটা প্রচণ্ড ঢেউ হয়ে প্লাবন ঘটায়। না, শিপ্রা চায়নি আর কেউ অমিয়র অত ঘনিষ্ঠ হোক। অথচ নিছক একটা সাধারণ ঘটনা ছাড়া ওটা আর কিছুই ছিল না।
শিপ্রা বহুবার নিজের চোখেই দেখেছে কত মেয়ে বউ ঢেউ খেতে গিয়ে নুলিয়াদের প্রাণপণে আঁকড়ে ধরে। সেটা যদি আলিঙ্গন না হয়, সেটাই যদি দোষ না থাকে, তাহলে স্নানার্থীর কাণ্ডারি হিসাবে অমিয়রও কোনো দোষ ছিল না, শিপ্রারও নয়। তবু সূত্রপাত হলো বুঝি সেই থেকেই। কিন্তু মনের অগোচরে পাপ নেই, তাই শিপ্রাও বুঝতে চাইল না, আর অমিয় সেনও বোঝাবার চেষ্টা করল না। কলকাতায় ফিরে আবার স্কুল, সংসারে ভাই বোনদের তদারক, সব ভারী বয়ে চলল শিপ্রা, আর সেই সঙ্গে অমিয়কেও বাদ দিতে পারল না। একবার অমিয় বলল, শিপুদি, সবাই কেমন বোনা সোয়েটার পরে, তুমি প্রদীপকে বুনে দিলে, কিন্তু আমাকে এত পর ভাবো যে সেই সঙ্গে আমার জন্য একটা বুনতে পারলে না। লজ্জা পেল শিপ্রা, সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, বুনে দেব। কি রং তোমার পছন্দ, হাইনেক না কলার? অমিয় বলল, যা খুশি তোমার, আমাকে যেটা মানাবে। কাল আমি পশমের টাকা দিয়ে দেব। শিপ্রা ভ্রু কুঁচকে বলল, সোয়েটার চাইতে পারলে আর পশমের দাম দেব বলতে মুখে আটকালো না? লাজুক ছেলেটা এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, না, অনেক দামি জিনিস তুমি দিতে পারো, সোয়েটার নিয়ে কি করব, ও আমার চাই না। শিপ্রাও নাছোড় বান্ধা হয়ে ধরে রইল। কি চাই তাহলে বলো, আমি তাই দেব, কিন্তু না বললে কি দামি জিনিস কিনবো বলো? গতবার তোমার জন্মদিনে পেন দিলাম, পছন্দ হলো না, এবার তাহলে ক্যামেরা দেব। হেসে ফেললো আমিও। না না, ওসব কিছুই তোমায় দিতে লাগবে না শিপুদি, যদি কোনোদিন সবচেয়ে দামি জিনিসটা দিতে পারো সেদিন দিও। অনেকদিন পর সোয়েটার বুনে দেওয়ার পর শিপ্রা চিন্তা করেছিল দামি জিনিসটা কি হতে পারে। অমিয়র মতন বাচ্চা ছেলেকে কি দামি জিনিস দেওয়া যায়? পয়সার তো অভাব নেই ওদের। মায়ের এক ছেলে, বিধবা মা বিরাট ধনী, ছেলের মুখের কথা পড়ার আগেই প্রয়োজন মিটে যায়। তাহলে আজ আর নিজের কাছে অস্বীকার করে কোনো লাভ নেই শিপ্রার। অমিয় হয়তো শিপ্রার কাছে একটু অন্তরঙ্গতা, একটু স্নেহ মিশেল ভালোবাসা চায়, মনে হয়েছিল বটে, কিন্তু ভেতরকার দিদিমণি কড়া চোখে চেয়েছিল। নৈতিক অধঃপতন কখনোই সম্ভবপর নয়। ছোট ভাইয়ের বন্ধু, 6 বছরের মতো ছোট, তার স্পর্ধা তো কম নয়। সাবধান হয়ে গিয়েছিল শিপ্রা, কিন্তু মনের গভীরে ততদিনে অমিয় স্থান করে নিয়েছে, টের পায়নি শিপ্রা। স্পোর্টসে খুব ভালো ছিল অমিয়, সাঁতারে আরো ভালো। একবার 72 ঘন্টা সাঁতার কাটার পর নৌকায় ওকে তুলে নিলে প্রথম ব্রান্ডি মেশানো গরম দুধ শিপ্রার হাত থেকে খেয়েছিল অমিয়। ছেলেরা সব হৈ হৈ করে উঠেছিল, ওরে বড়দিকে ডাক, শিপুদিকে ডাক, ওনার হাতে নইলে খাবে না অমিয়। বড়দি নামটাই খারাপ, সব সময় সর্বত্র বড়দি আর বড়দি। শিপ্রা যে বড়, সেটা যেন চোখে আঙুল দিয়ে কানে ঠোক্কর দিয়ে শোনানো হয়। বড়দের সবসময় সতর্ক থাকতে হবে, ইচ্ছা থাক বা নাই থাক, সবাই যাতে সমীহ করে তার একটা ভঙ্গি বজায় রাখতে হবে, তার কর্তব্য। তার বালাই নিয়ে শিপ্রার জীবন আজ গোধূলির রক্তিমাভা হারিয়ে সূর্যাস্তের ম্লান ধূসরতায় রাত্রির তপস্যায় মগ্ন। দিন চলছে, দিন চলবে, কিন্তু কই, সামনে তো কোনো উজ্জ্বল দিনের আমন্ত্রণ নেই, কোনো উষ্ণ আশ্বাস নেই। রুটিন বাঁধা কাজ, কাজের শেষে পরিশ্রান্ত দেহটাকে আর যেন সহ্য করতে পারে না শিপ্রা।
সংসারে বড়দির সৌভাগ্য জর্জরিত। শ্রদ্ধা আর সমীহে বিতরাগ মনটা সংসারের দেনা পাওনার হিসাব আজও মিলাতে পারে না। যে সংসারকে নিঃশেষ করে দিয়েছে তার বিনিময়ে সে নিজে কি পেল? বাবা গত হয়েছেন, গোটা সংসারের দায় অদায় সব হাসি মুখে বহন করেছে শিপ্রা। বোনেদের ভালো ঘরে বরে দিয়েছে, প্রদীপেরও বউ এনেছে। সুন্দরী উচ্চশিক্ষিতা বধূ কিন্তু শিপ্রার সংসারে একাধিপত্যটা সুনজরে দেখেনি। শিক্ষিতাদের ভেতর উচ্চ রোলে বিবাদের স্থান কম, কিন্তু অন্তর্ঘাতী বিস্ময় বাক্য দুটি একটি প্রয়োগেই কার্যসিদ্ধ হয়। দুই একদিন দু একটা ছোটখাটো ব্যাপারে ছোটখাটো ইঙ্গিতেই শিপ্রা বুঝল তার অনেক দিনের বড়ত্ব এবার ধুলোয় গড়াগড়ি যাবে, যদি না সময় থাকতে সরে পড়ে। বাড়ির মালিকানা সত্ত্ব প্রদীপের, কিন্তু শিপ্রার কথা ভেবেই বোধহয় ওর বাবা একটা পাকা ব্যবস্থা করে গিয়েছিলেন। যতদিন শিপ্রা অবিবাহিত থাকবে ততদিন বাড়িতে তাকে 2টি কামরা ব্যবহারের জন্য দিতে হবে। নববধূর প্রথমেই নজর পড়ল শিপ্রা আর ওর মার দক্ষিণের ঘর দুটোই। সামনে ছাদ, তাতে বড় যত্নে শিপ্রা টবের সাহায্যে ছাদ বাগান করেছে। রকমারি ফুল, ডালিয়া, রজনীগন্ধা, বেল, লতানো জুঁই আর অজস্র গোলাপ। নতুন বউ চম্পাকলি 2-1 মাস কাটাবার পরেই সোজাসুজি শিপ্রাকে বলল, বাড়ির ভেতর সেরা ঘর আপনাদের, আর আপনার ভাইয়ের ঘরটা এত চাপা, বাবা আমার যেন দম বন্ধ হয়ে যায়। একটা ঘর এ পাশে আমাদের থাকলে বেশ হতো। শিপ্রা কিছুক্ষণ কথা বলতে পারেনি, গলার স্বরটা আটকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ বাদে ভাঙা গলায় বলেছিল, বেশ তো, তোমরা না হয় এ পাশেই চলে এসো, আমরা পূবের ঘরে যাব। বউ তাতেও খুশি হয়নি, বলেছিল, কিন্তু বড়দীপ, ওদিকের বড় ঘরটাই হল ঘরের মতো, ওটা আপনার ভাইয়ের ইচ্ছে ড্রয়িং রুম করার। ওর বন্ধুরা আসে, আমারও আসে, তাই মাঝের লবিটা বড় ছোট লাগে। এবার শিপ্রার চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছিল। বড় ঘরটা চাওয়া মানে ইঙ্গিতে বলা শিপ্রা ও তার মায়ের একটা ঘরেই কুলিয়ে যাবে, আর ওইটুকুনি তাদের প্রাপ্য। প্রতিবাদ করতে ঘৃণা বোধ করেছিল শিপ্রা। এবার কাঁদেনি, হেসে উঠেছিল। বলেছিল, বাহ, তোমার আইডিয়াটা খুবই চমৎকার চম্পা। তুমি মানে তোমরা যেটা পছন্দ তাই করবে, আমার অনুমতি নেওয়ার দরকার নেই ভাই। চম্পাকলি মুহূর্তের জন্য থতিয়ে গিয়েছিল, তারপর আমতা আমতা করে বলেছিল, না মানে আপনার ভাই বারবার বলে দিয়েছে এ সংসারে আপনিই বড়, আপনার বিনা অনুমতিতে কিছু করা চলবে না। তবু একটু শান্তি পেয়েছিল শিপ্রা। যাই হোক, প্রদীপটা তাহলে এখনো একটু সমীহ করে, হয়তো তার বরদিদির জন্য অন্তরে একটা কোমল স্থান আছে। তৃপ্তির নিঃশ্বাস ফেলে শিপ্রা ম্লান হেসে বলেছিল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামী ছুটির দিন ঘর বদল করে ফেলব। কিন্তু মানে আপনার ভাই জানতে পারলে বকাবকি করবে। না না, তাকে আমি বুঝিয়ে বলব। চম্পাকলি হেরে গেল, পেরে উঠল না বর্দির মনের জোরের সঙ্গে। আর বর্দি সব হারিয়েও নিজেকে বড় করার লোভে, উঁচু করে দেখানোর মায়ায় নিজের সত্য থেকে নিজেকে মূর্খের মতো বঞ্চিত করেছিল। ঘর বদল হলো। শিপ্রার মা হতবাক, কিন্তু মায়ের সাহস নেই মেয়ের মুখের উপর কথা বলার।
কোনোদিনই ছিল না, কারণ আগাগোড়া তার সুখ সুবিধা, কাপড় জামা, হাত খরচা সবই শিপ্রা দিয়ে এসেছে। মাকে শাসন করেছে, আবার দুহাতে জড়িয়ে ধরে শিশুর মতো চুমু খেয়ে ভুলিয়েছে। সেই মেয়ের উপর স্বামীর অবর্তমানে একটি কথাও আর বলেন না মীরা দেবী। নিজের ঠাকুর দেবতা আর সংসার নিয়েই সময় কাটান। ছেলের অফিসের ভাত আছে, বউয়ের রকমারি জলখাবার, আর নিত্য তার বাপের বাড়ির আত্মীয় স্বজনের মনোরঞ্জন আছে। ঠাকুরের আর ঝির খবরদারি করা আছে, নিজের হবিষ্যি ফুটানো আছে। তাহলে আর সময় কোথায়? তা সত্ত্বেও ঘর বদলের পর শিপ্রাকে বলেছিলেন, হ্যাঁ রে শিপু, বৌমা কি আমাদের এখানে আর থাকতে দিতে চায় না? কেন রে? আমি তো সব কাজই করি, ওদের কোনো কষ্ট নেই তো? শিপ্রা আর সামলাতে পারেনি। মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। বড় শখের বাগান ওর, বড় সাধের ঘর দুখানা। জ্ঞান হয়ে পর্যন্ত যে ঘরে সুখে আনন্দে দুঃখে বিষাদে নিজেকে যার কোটরে নিরাপদে ছেড়ে রেখেছিল, সেই ঘরের উপর ওর মায়া কি কম ছিল? আজ ঘর গেল, কালে বাড়ি থেকেও যেতে হবে। এমনই এক অশান্ত মানসিক দুর্যোগের ভেতর হঠাৎ একদিন ঝড়ের মতো এসে হাজির হলো অমিয়। ফরেনে চলে যাচ্ছে, তার আগে শিপ্রার সঙ্গে দেখা করতে এলো। ঘর বদল দেখে সেও স্তম্ভিত। তারপর খুব একচোট হেসে বলল, ভালোই হয়েছে, এই ঘরের মায়া কাটাতে না পারলে তোমার আর বাইরের দিকে নজর যাবে না শিপুদি। সব ফেলে রেখে চলো আমার সঙ্গে, বিদেশ ঘুরে আসবে। পুরনো সেন্টিমেন্টগুলো ঝেড়ে ফেলে নিজেকে এবার একটু স্বাধীনতা দাও প্লিজ শিপুদি। আর এই গণ্ডির ভেতর নিজেকে আটকে রেখো না। শিপ্রা শুধু বলেছিল, এতদিন ভাই বোনদের দেখলাম, সংসার দেখলাম, এখন মাকে কোথায় ফেলে দেব আমিও? মা যতদিন আছেন নিজের গণ্ডি ডিঙিয়ে কোনো স্বাদ আহ্লাদি আমার পূর্ণ করার ইচ্ছা নেই। অমিয় উত্তরে বলেছিল, ভালো কথা, দিদিমণির উপযুক্ত কথা, কিন্তু একটা কথা আজ তোমাকে বলতে এসেছি যখন, বলেই যাব। তুমি তুমি কি আমার কথা একবারও চিন্তা করো না? কোনো দিন করনি? সত্যি বলো, তোমার আদর্শের দোহাই দিয়ে বলছি শিপুদি, নিজের বিবেকে হাত রেখে বলো, আমাকে তুমি তোমার ছোট ভাই ছাড়া আর কিছুই কোনোদিন ভাবনি? শিপ্রা অসহিষ্ণু হয়ে বলেছিল, কি বলছো কি? অমিয় উত্তর দিয়েছিল, যা সত্যি, যা স্বাভাবিক, যা ন্যায় আর সুন্দর, আমি সেই কথাই বলছি। আমার মা তোমাকে প্রথম দিন দেখে কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ, শিপ্রার মনে আছে, সর্বসময় মনে থাকবে। তিনি বলেছিলেন, আমার ভয় ছিল মা, কাকে আবার বন্ধু করে বসেছে, যে পাগল ছেলে আমার, যেটি বলবে করা চাই। যা, আজ আমি শান্তি পেলাম। স্বঘরে এমন মেয়ে যে সে পছন্দ করে রেখেছে, ভাবতেও আমার আহ্লাদ হচ্ছে। শিপ্রা কটমট করে অমিয়র দিকে একবার তাকিয়ে বলেছিল, আপনি ভুল করছেন মাসিমা, আমি অমিয়র মেয়ে বন্ধু নই, আমি ওর দিদি বন্ধু। অমিয় আমার চেয়ে অনেক ছোট, আমার ছোট ভাইয়ের বন্ধু। ভদ্রমহিলা যথেষ্ট প্রগতিশীলা, বয়সের তারতম্য নিয়ে মাথা না ঘামিয়ে কোমল আন্তরিক হাসি হেসে বলেছিলেন, তোমাদের দুটিকে সুন্দর মানায় মা। ও 2-4 বছর ছোট বড়তে কিছু যায় আসে না। অমিও যখন চায় তখন তুমি রাজি হলেই আমি তোমাদের বাড়ি গিয়ে সম্বন্ধ পাকা করে আসব। কিন্তু সে সুযোগ দেয়নি শিপ্রা।
অত্যন্ত আহত, অত্যন্ত অপমানিত বোধ করেছিল। আর বসেনি, কিছু খায়নি, গট গট করে বার হয়ে এসেছিল। তারপর মাস 6 অমিয়র মুখ দর্শন করেনি। দর্শন জিনিসটা এমন যে সামনাসামনি না হলেও মনের মুকুরে অতি সংগোপনে প্রায় অস্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে আর এক দর্শন। এ দর্শন নিভৃতের, এ দর্শন মানুষ লোকের অবচেতনের প্রতিফলন। সেখানে শিপ্রা মানসিক যুদ্ধে পরাজিত। বারবার একটি সুকুমার মুখ তাকে বিব্রত করেছে। বারবার কানের কাছে ভেসে উঠেছে, তোমাদের দুটিকে বড় সুন্দর মানায় মা। তবু আত্মবিশ্বাসে শিথিল হয়নি শিপ্রা। কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেনি, নিজের দায় দায়িত্ব থেকে ছুটিও নেয়নি। এই ঘটনার পর কত দিন, কত মাস পার হয়ে গেছে। তখনও ছোট বোনের বিয়ে বাকি। ওই বিয়ে উপলক্ষেই আবার প্রদীপ ধরে এনেছে অমিয়কে। রমার বিয়ে, আর তুই থাকবি না? তাহলে দিদিকে ম্যানেজ করবে কে? সবাইকে বকে ধমকে নাজেহাল করবে। অগত্যা অমিয় আবার এসেছে, সহজ এবং স্বাভাবিক। আর কোনো দিন কোনো অবাস্তব প্রশ্ন করেনি, কোনোভাবেই উত্তক্ত করেনি শিপ্রাকে। তারপর কত মাস কেটে গেছে, বছর ঘুরেছে। শীতের জীর্ণ বাস বসন্তের পদতলে খসে পড়েছে। গাছে গাছে জেগেছে নবপল্লব, নবমঞ্জরি। শিপ্রার ফুল বাগানে আর ফুল ফোটেনি। তার ছাদ বাগানের লাল টবগুলো শুধু কাকর মাটি বুকে নিয়ে রুক্ষ উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। না, ফুলবাগানের স্বাদ মিটে গিয়েছিল শিপ্রার। ভাই বউয়ের ঘরের ভিতর দিয়ে ছাদে নেমে গাছের পরিচর্যা করতে মন চায়নি। গাছের ফুল যত তাড়াতাড়ি নষ্ট হয়, মনের ফোটা ফুল কি তত শিগগির রং হারায়? কেন হারায় না? এই প্রশ্নই নিজেকে সেদিন অনেকবার করল শিপ্রা, যখন অমিয় তার বিদেশ যাত্রার আগে এসে হানা দিল। কোনো আশ্বাস, কোনো প্রতিশ্রুতি কিছুই দিতে পারেনি শিপ্রা। অথচ আগের মতো দম্ভের বড়াই তার ছিল না। আদর্শ আদর্শ করে চেঁচালেই কি আদর্শ পালন হয়? ওটা তো একটা মানসিক বিলাস। বিলাস না হলে মানুষ আদর্শের পেছনে ছুটত না। কেউ চায় নাম, কেউ যশ, কেউ অর্থ, কেউ বিদ্যা। আদর্শের দোহাই দিয়ে একটা উচ্চ শিখরের লক্ষ্য স্থির রেখে অবিশ্রান্ত ছোট, যতক্ষণ না সেই লক্ষ্যে পৌঁছানো যায়, যতক্ষণ না লক্ষ্যের বস্তুটির নাগাল পায়। কিন্তু শিপ্রার লক্ষ্যবস্তু সম্বন্ধে সে এত বেশি উদাসীন যে আয়ত্তে আনা দূরের কথা, আদর্শের ভঙ্গুর একটা মূর্তিকেই সে আঁকড়ে রাখতে চেয়েছিল। আসলে আদর্শ বলে কিছু ছিল না, ছিল অহমিকা আর মিথ্যা সংস্কার। আশ্চর্য এই যে শিপ্রা ভেবেছে, অনেক ভেবেছে। ফিলোজফির মাস্টার, ডিগ্রি পাশ করেই ক্ষান্ত হয়নি। ফ্রয়েড আর রাসেল নিয়ে অনেক মাথা ঘামিয়েছে, কিন্তু কুলে ভিড়তে পারেনি। হয়তো পারত, কিন্তু ওই যে একরাশ দায় দায়িত্ব শিকলের মতো পায়ে জড়ানো, এপাশ ফেরো ঝমঝম, ও পাশ ফেরো ঝমঝম। বর্দি নামের মাহাত্ম্য আর সবার উপরে অভিভাবকত্ব, দুই মিলিয়ে আষ্টে পৃষ্ঠে ওকে বেঁধে রেখেছিল। মন মুক্তি চাইলেও পরিবেশ ওকে মুক্তি দেয়নি। শেষ অবলম্বন মাকে আশ্রয় করে শিপ্রা যুক্তি খাড়া করেছিল, অমিয়কে ফিরিয়ে দিয়েছিল। অনেকদিন আর কোনো খোঁজ খবর ছিল না অমিয়র।
বিদেশ থেকে কয়েকটা চিঠি অবশ্যই সে দিয়েছিল, কিন্তু আশাপ্রদ উত্তর দেয়নি শিপ্রা। তারপর নিজের স্কুল, গোছা গোছা খাতা দেখা, সাপ্তাহিক পরীক্ষা আর বাৎসরিক পরীক্ষার ভেতর ডুবে গিয়েছিল। একমাত্র আনন্দ, একমাত্র রিক্রিয়েশন ছিল স্কুলের কমন রুমটা। এমন একটা জায়গা যেখানে সকলের তরে সকলে আমরা ভাব। ব্যতিক্রম কি তার ভেতরেও ছিল না? ছিল, কিন্তু সে নগণ্য। শিপ্রা সকলকেই ভালোবাসত, তাই ওর মনে কোনো দ্বিধা ছিল না। ও ভাবত প্রত্যেকেই ওকে ভালোবাসে, কিন্তু সেখানেও কি একেবারেই আঘাত পায়নি? পেয়েছে। নিকটতম ঘনিষ্ঠতম বন্ধু হয়তো ওর বিপক্ষে অপর একজনের কাছে রসালো ভাষায় নিন্দা করেছে, কিংবা তুচ্ছ কোনো কারণে ওকে সইতে হয়েছে কর্তৃপক্ষের অবিচার। কিন্তু তাতে শিপ্রা আঘাত পেলেও মনের গভীরে সেসব রেখাপাত করেনি। 2-4 দিনই ভুলে গেছে। শুধু ভুলতে পারেনি নিজের অন্তরের অন্তরতম স্থলের দীনতা। এই দৈন্য অতি গোপন, অতি সূক্ষ্ম, অতি কোমল। জীবনে, বিশেষ করে মেয়েদের জীবনে, একটা বলিষ্ঠ আশ্রয়ের লোভ আছে, একটা উষ্ণ বক্ষের নিবিড় আলিঙ্গনের তৃষ্ণা আছে। অথচ প্রায় সারা জীবনই শিপ্রাকে তার এই গোপন দৈন্য ঢেকে ভালো মানুষ দিদিমণি সেজে আর সংসারের বর্দি সেজে থাকতে হলো। বইয়ের দিকে তাকিয়ে দেখল শিপ্রার এক লাইনও পড়া হয়নি। অমিও এতক্ষণে তার কামরার শয্যায় হয়তো অঘরে ঘুমোচ্ছে। তার একবারও মনে পড়ছে না শিপ্রার কথা। আবার এও হতে পারে শিপ্রার মতো সেও গত কয়েকটা বছরের স্মৃতি রোমন্থন করছে। বইয়ের দিকে কিছুতেই মন বসাতে পারল না শিপ্রার। বই বন্ধ করে মাথার কাছে বেড লাইট নিভিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। কম্বলটা টেনে নিল বুক পর্যন্ত। হঠাৎ ওর মনে হলো আজ এই কামরায় ওর একা থাকার কথা নয়। এটা কূপে হওয়া উচিত ছিল, আর সেখানে থাকত কেবল 2টি প্রাণী। একজন তো শিপ্রা, অপরজনের নাম আজ উচ্চারণ করতে আর দ্বিধা করল না শিপ্রা। অপরজন নিশ্চয়ই অমিয়। হ্যাঁ, অমিয় ছাড়া আর কেউ নয়, অন্য কোনো পুরুষ নয়। এতদিনে, এত বছর পরে শিপ্রার কি মতিভ্রম ঘটল? এতদিনে জীবনের এই 38 বছর বয়সে কি কিশোরীর চাপল্য তার ভেতর জেগে উঠল? কিন্তু আর একজন, সেও তো তরুণ নয়। তবে হ্যাঁ, তার বিয়ের বয়স উতরে যায়নি। পুরুষের বিয়ের বয়স পঞ্চশর্ধ হলেও ক্ষতি নেই। হামেশাই দেখা যায় পাত্রের বয়স 34 আর পাত্রী 18 কিংবা 20। সেটা দোষণীয় কেউ ভাবে না। আর সে জায়গায় 2-4 বছরের বড় পাত্রী হলেই মাথা ফাটাফাটি কাণ্ড। নিন্দা, টিটকিরি, আত্মীয় বর্জন, অনেক কিছু চলে। কিন্তু উড়িষ্যায় কিংবা পশ্চিমের কোনো কোনো জায়গায় পাত্রী বয়সে বেশ 2-4 বছরের বড় হলেও কোনো পক্ষের কোনো ক্ষতি হয় না। তাদের বিবাহিত জীবনেও কোনো চিড় খায় না। কিন্তু এতদিনে এত যুক্তির অবতারণা কেন করছে শিপ্রা? হয়তো এতদিনে সংসারের ভার মুক্ত হয়ে নিজের দিকে তাকাবার ফুরসত পেয়েছে। মা, যিনি ছিলেন শেষ দায়িত্ব, তিনিও আজ বছর 2 আগে শিপ্রাকে মুক্তি দিয়েছেন। আর সেই মুক্তির আস্বাদ প্রাণ ভরে গ্রহণ করার জন্যই শিপ্রা মায়ের মৃত্যুর মাস 2 পরেই মহিলা হোস্টেলে চলে যায়। ঘর ঘর করে যে মায়া, সে তো বহুদিনই কেটে গিয়েছিল। ইদানিং চম্পার সঙ্গে কথাবার্তাও বন্ধ ছিল। তার কারণ অবশ্য মীরা দেবী। 2বার স্ট্রোকে
তাকে একেবারে অথর্ব করে দেয়। প্রায় বছরখানেক শয্যাশায়ী ছিলেন তিনি। সে সময় চম্পাও পিত্রালয়ে। শারীরিক অসুস্থতার অজুহাতে সরে পড়েছিল। পাছে এক গ্লাস জল হাতের কাছে এগিয়ে দিতে হয় কিংবা কাছে দুদণ্ড বসতে হয়। মাঝে মাঝে এ বাড়ি এলেও মায়ের কাছে 1 মিনিটও বসেনি কোনোদিন। আর তার বড় আদরের নাতিকে একটিবারও শয্যার কাছে আসতে দেয়নি, পাছে তার কোনো রকম দূষিত গ্যাস লাগে। অবাক হয়ে ভাবত শিপ্রা, এরা কি মানুষ? মেয়ে মানুষ তো নয়, কিন্তু এতটুকু মনুষ্যত্বও কি নেই? মাকে হারিয়ে শিপ্রা একদিকে যেমন সর্বহারার বেদনা অনুভব করল, অপরদিকে তেমনি মুক্তির স্বাদও পেল। প্রথমটা বড় খালি খালি ঠেকত, বাড়িতে ফিরতে ইচ্ছা হতো না। কে আছে শিপ্রার? কার কাছে ফিরবে? তখন অবশ্য চম্পা বদান্যতার পরাকাষ্ঠা দেখালো। সে জানত শিপ্রাকে কাছে রাখতে পারলে এবার তার 16 আনার লাভ হবে। কিন্তু শিপ্রার আর প্রবৃত্তি হলো না সংসারে জড়িয়ে পড়ার। এবার যে মুক্তি পরোয়ানা দিয়ে গেছেন মা, তারই সদ্ব্যবহার করল। চলে গেল হোস্টেলে। আর সেই সময়ই বিশেষ করে মনে পড়ল অমিয়র কথা, অমিয়র মায়ের কথা। প্রায় 4-5 বছর পর শিপ্রা এবার নিজে থেকে চিঠি দিল অমিয়কে। একটা নয়, উত্তর না পেয়েও পরপর 3টে। অমিয় তখন পুনায় মস্ত বড় চাকুরে। বছরে একবার বিদেশ ঘুরে আসে। শিপ্রার একটাও চিঠি সে পেল না। কলকাতার বাড়ি সম্পূর্ণ ভাড়া দেওয়া। মাকে সে নিজের কাছেই রেখেছে। আজকের অমিয়র সঙ্গে সেই লাজুক ছেলেটার কোনো মিল নেই। হঠাৎ একটা ঘটনা মনে পড়ল শিপ্রার। তখন অমিয় আইএসসি পাশ করে 3rd ইয়ারে পড়ছে। একদিন স্কুলে গিয়ে হাজির টিফিনের সময়। শিপ্রাকে বেয়ারা খবর দিল। একজন ভদ্রলোক ডাকছেন শুনে প্রথমটায় বুক কেঁপে উঠল। কে বাবা ভদ্রলোক? শিপ্রার কাকা না মামা না পাড়ার কোনো বদ ছেলে? আপিস ঘরে ঢুকে অমিয়কে দেখেই শিপ্রার মুখটা রাগে লাল হয়ে উঠল, কান গরম হয়ে উঠল। বেশ বিরক্তভাবে জিজ্ঞাসা করল, কি দরকার? অমিয় অপূর্ব হেসে ওর হাতে একটা ক্যালেন্ডার আর একটা ছোট প্যাকেট দিল। অনিচ্ছায় নিল শিপ্রা। তারপর বলল, কি আছে? কি মহামূল্য জিনিস স্কুলে দিতে আসতে হলো? অমিয় বেশ কাছে সরে এসে বলল, বড্ড মন খারাপ করছিল শিবুদি। আর তাছাড়া এখান দিয়ে যাচ্ছিলাম কিনা, রাগ করো না লক্ষ্মীটি। এমন মুখ করে বলল অমিয় যে রাগ আর করা হলো না। উপরন্তু 2টো রাজভোগ আনিয়ে খাইয়ে তবে ছাড়ল। কমন রুমে সে কি হই হই। কে এসেছিল রে শিপ্রা? কে হয় তোমার শিপু? কি সুন্দর দেখতে ছেলেটা। তোমার ভাই বুঝি? না আর কেউ? শত প্রশ্নের উত্তর দেবার পর শিপ্রা হাতের প্যাকেটটা খুলে একটা বড় স্ল্যাব ক্যাডবেরিজ চকোলেট সকলকে ভাগ করে দিয়েছিল। আর বারবার বলেছিল, কি যে সব বলছো তোমরা, আমার চেয়ে অনেক ছোট বাচ্চা ছেলে একটা, দেখতে ওই রকম লম্বা চওড়া। আজকের অমিয় কি আবার বলবে, শিপ্রা তোমার জন্য মন খারাপ করছিল তাই একবার দেখতে এলাম? এই রাতে এই চলন্ত গাড়ির দরজার সামনে একবারও কি আসবে না অমিয়? শিপ্রার এ চাওয়া কি অন্যায়? এ চাওয়া কি লোভাতুর হৃদয়ের কাঙালপনা, না একটা নিশ্চিন্ত আশ্রয়ের কামনা? আজ ঠিক এই মুহূর্তে শিপ্রার মনে হচ্ছে অমিয়কে। সে অনেক বছর আগে, প্রায় 12 বছর আগে
সমুদ্র সৈকতে তার প্রথম যৌবনের অর্ঘ্য নিঃশেষে দান করেছিল। দৈহিক নয়, মানসিক। দেহ সর্বস্ব মনোবিকার কোনোদিনই ছিল না শিপ্রার, ছিল না অমিয়রও। সেই কারণেই বোধহয় শিপ্রা নিজেকে বুঝেও বোঝেনি, আর অমিয় নিজের সত্য প্রতিষ্ঠা করতে পারেনি। ভালোবাসা ছিল, প্রেম ছিল, ভালো লাগা ছিল, কিন্তু মজবুত কোনো বাঁধন ছিল না। দৈহিক আকর্ষণ বা উন্মাদনাও ছিল না তাদের। কিন্তু আজ ইচ্ছা করলে অমিয় তার দাবি প্রতিষ্ঠা করতে পারে, নিঃশেষে শিপ্রাকে গ্রহণ করতে পারে। শিপ্রার সব বাধা আজ সরে গেছে, এত দূর সরে গেছে যে বম্বেতে এক বান্ধবীর বাড়ি 2 মাসের জন্য বেড়াতে যাচ্ছে। শিপ্রার এই ঘনিষ্ঠ বান্ধবীও বিবাহ করে দিব্যি শান্তিতে সংসার করছে। শিক্ষয়িত্রীদের ভেতর কজনের তো বিয়ে হয়ে গেল। প্রতিজনের বিবাহে শিপ্রা উপহার দিয়েছে আর খাওয়া দাওয়ার প্রশংসা করে চমৎকার বর হয়েছে বলে হাসি মুখে বিদায় নিয়েছে। কিন্তু এমনই ভাগ্য ওর যে মৃণালের বিয়ের সময় উপস্থিত থাকতে পারেনি। মৃণাল ওর চেয়ে অনেক ছোট। স্কুলে ঢোকার পর থেকেই শিপ্রাকে সে ভীষণ ভালোবাসতে শুরু করে। শিপ্রাও ওকে স্নেহ করত। বড় সুন্দর মেয়ে মৃণাল, তেমনই অবস্থাপন্ন ঘরের মেয়ে, যেমন চেহারা তেমনই স্বভাব। মাত্র বছর 2 চাকরি করল মৃণাল। তারপর ওর মাসির কাছে বম্বে গেল ওই পুজোর ছুটিতে, আর সেই মাসেই বম্বেতেই ওর বিয়ে হয়ে গেল। তবু মৃণাল নিয়ে যেতে চেয়েছিল শিপ্রাকে। কার্ড পাঠায়নি, চিঠি লিখেছিল। কিন্তু তখনও শিপ্রার শেষ অর্গল মুক্ত হয়নি। মা তখনও বেঁচে এবং অত্যন্ত অসুস্থ। সেই মৃণালের পীড়াপিড়িতে এবার মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে অনন্ত আকাশে নিজেকে ভাসিয়ে দিয়েছে শিপ্রা। আরও আনন্দ, গভীর আনন্দ, গভীর তৃপ্তি। সে আজ নিজেকে স্বীকৃতি দিতে পেরেছে। নিজের অবচেতনে যে স্বপ্ন এতদিন লালন করেছে আজ তার রূপ গ্রহণ করেছে। আজ আর শিপ্রার লজ্জা, সংকোচ, দ্বিধা কিছুই নেই। সত্যকে সে স্বীকার করতে পেরেছে, আর নিজে যখন পেরেছে তখন অমিয়র কাছে স্বীকার করতেও সে আর কুণ্ঠিত নয়। এখন শুধু সুযোগের অপেক্ষা। সারাটা রাতই বোধ হয় শিপ্রা আবোল তাবোল চিন্তা করে কাটালো। ভোরের আলো পূবের বুকে রঙের ঢেউ তোলার আগেই উঠে পড়ল শিপ্রা। হয়তো হয়তো এখনই অমিয় এসে হাজির হবে, একসঙ্গে ব্রেকফাস্ট করতে চাইবে। তাড়াতাড়ি বাথরুমের কাজ সেরে পরিচ্ছন্ন হয়ে বসল শিপ্রা, আর বারবার হাত ঘড়ির দিকে চেয়ে দেখল। এই বুঝি অমিয় এলো, এই বুঝি ডাকলো তাকে। কিন্তু অমিয় এলো না, আর শিপ্রাকেই তার খোঁজে যেতে হলো। তখন বেশ রোদ উঠে গেছে। আশ্বিনের রোদের একটা মাদকতা আছে, তার উপর যার মনে রং ধরেছে তার কাছে আরো মিষ্টি। শিপ্রা নিজেই গেল অমিয়র কামরার দরজায়। আস্তে নয়, বেশ জোরে ধাক্কা দিল। ভেতর থেকে ছিটকিনি খুলে দিলেন এক প্রৌঢ় ভদ্রলোক। শিপ্রা বলল, মিস্টার সেন কি এখনো ঘুমোচ্ছেন? না, ঘুমায়নি। অমিয় ব্রেকফাস্ট সেরে আধ শোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিল। শিপ্রাকে দেখে ঠান্ডা চোখে চাইল। তারপর গুরুগম্ভীর গলায় বলল, কি ব্যাপার এত সকালে? কিছু দরকার আছে নাকি? কি বলবে শিপ্রা? প্রৌঢ় লোকটি উপরের বাঙ্কে উঠে আবার শুয়েছেন। তিনি বাঙালি কি মাদ্রাজি কি গুজরাটি কিছুই ধরতে পারেনি শিপ্রা।
তবে চেহারায় বাঙালি। গলাটা ঝেড়ে সংকোচ কাটিয়ে বলল, না, দরকার নেই, এমনি খবর নিতে এলাম। এবার সোজা হয়ে বসল অমিয়। এতক্ষণ শিপ্রা দরজার গোড়ায় দাঁড়িয়েছিল, ওকে বসতে বা ভেতরে আসতে বলেনি অমিয়। এবার যেন সম্বিত ফিরে পেল। আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো, বসো। নিজের বিছানার একাংশ দেখিয়ে দিল। ততক্ষণে শিপ্রার উৎসাহ নিভে গেছে। ধূসর গলায় বলল, না থাক, তুমি পড়ো। আস্তে আস্তে সেখান থেকে সরে এলো শিপ্রা। অমিয় একবারও বলল না, যেও না, এই শিপু, আমি রেগে যাব কিন্তু। আবার ভাবল, কামরায় অপর একজনের উপস্থিতিতে ওকে অনুরোধ করতে লজ্জা পেয়েছে অমিয়। মন কিন্তু সে প্রবোধ বাক্য মানল না। সারাদিনে আরও বার 2-3 দেখা হলো অমিয়র সঙ্গে। অমিয় যেন কেমন পাশ কাটাতে চাইল। শিপ্রা একবার জিজ্ঞেস না করে পারল না, কি ব্যাপার অমি? মনে হচ্ছে আমাকে দেখলেই তুমি যেন ভূত দেখছ। অমিয় হেসে উঠল, বলল, রাইট ইউ আর। তুমি এখন আর আমার কাছে তুমি নেই শিপ্রা। তোমার কাঠামোটা দেখছি আর ভয় পাচ্ছি। কেন, খুব বুড়িয়ে গেছি? আরে না না, বয়সের বালাই আমার কোনো কালে ছিল না, সে তো তুমি জানো। কিন্তু তোমার সেই দীর্ঘমেয়াদী ভালো মানুষের জেহাদ ঘোষণা, নির্লিপ্ত উদাসীন ভাবটা, অবজ্ঞা আর আত্মবঞ্চনার কাঠামোটা যেন বরদাস্ত করতে পারছি না। আজ আমরা একই মিছিলের ভাগিদার হতে পারি, কিন্তু স্বতন্ত্র কোনো পরিচয়ের বালাই না থাকাই ভালো, তাই না? শিপ্রার মুখটা বড় বিষণ্ণ আর পাণ্ডুর হয়ে উঠল। কেন যে অমিয়র সঙ্গে দেখা হলো? কম মানসিক যন্ত্রণা, কম প্রত্যাখ্যান তো সে পায়নি। আজ তার বলবার দিন এসেছে, বলবে বই কি। তা বলুক, কিন্তু সেই সঙ্গে একটিবার শুধু প্রশ্ন করুক, শিপ্রা, তোমার ভুল কি ভেঙেছে? কিন্তু সে প্রশ্ন একবারও করল না অমিয়। রূঢ় ব্যবহারও করল না, বরং রাতের ডিনার একসঙ্গে খাবার আমন্ত্রণ জানালো। কিন্তু শিপ্রা রাজি হল না। আবার হাসলো অমিয়, বলল, ওই তো শিপুদি, আজও তোমার ভয় গেল না? শিপ্রার কানে খট করে লাগলো। শিপুদি, সেই আদরের ডাক। কিন্তু কেন, কেন অমিয় শুধু শিপু বলছে না? ওকে বুঝতে পারছে না শিপ্রা কতটা এগিয়েছে? কি করেই বা বুঝবে অমিয়? দীর্ঘ কয়েক বছরের ব্যবধান, কত পরিবর্তন ঘটে মানুষের। তবু অমিয় বম্বেতে নামার আগে শিপ্রার কামরার কাছে এসে দাঁড়ালো, বিছানাপত্র গুছিয়ে নিতে সাহায্য করল। বলল, তুমি বম্বেতে কদিন থাকবে শিপুদি? আমি অবশ্যই একদিন দেখা করব। নিজেকে এখন বেশ সহজ করে নিয়েছে শিপ্রা। পোড় খাওয়া মন অল্পে ভেঙে পড়লে চলবে কেন? সংসার, গোটা পরিবার যার সঙ্গে চিরটা কাল বিরোধ করল, তার মন বলে কোনো জিনিসের অস্তিত্ব স্বীকার করল না, তার কি এত সহজে বিচলিত হওয়া সাজে? শিপ্রা তার ডায়েরি খুলে ঠিকানাটা বলল, সাই সেকশন, অম্বরনাথ। চমকে উঠল অমিয়, বলল, কই দেখি দেখি। শিপ্রা বলল,
তুমি চেনো নাকি ভদ্রমহিলাকে? খুব বড় অফিসারের বউ। ওরাও সেন, কিন্তু মৃণাল ওর স্বামীর নাম দেয়নি, লিখেছে ওর নামেই ওখানে সবাই চিনবে। তারপর কতকটা নিজের মনেই বলল যেন। আর চিনবে নাই বা কেন? যা গুণী মেয়ে তেমনি সুন্দরী, চেনবার তো কথাই। অমিয়র হাত থেকে ফস করে কামরার মেঝে পড়ে গেল ডায়েরিটা। শিপ্রা আবেগের সঙ্গে বলল, কি দোষী ছিলে বাবা, ফেললে তো? অমিয়র মুখে কথা নেই, যেন বোবা বনে গেছে। কই, একবারও তো শিপ্রার নাম কোনোদিনও করেনি মৃণাল। সমবয়সীদের নাম করেছে দু একটা, কিন্তু শিপ্রা বয়স্কা, তাই তার কথা মুখে আনেনি। বেচারি শিপ্রা। বেশ কিছুক্ষণ পরে বলল, শিপুদি, তোমাকে আর কিছুই ভাবতে হবে না, ওটা আমার বাড়ির ঠিকানা। তোমার বাড়ি? আনন্দে যেন ফেটে পড়ল শিপ্রা। বোকা শিপ্রা, অনভিজ্ঞ শিপ্রার একবারও কি মনে হলো না? তাহলে মৃণাল ওখানে কেন? মৃণালের পদবী সেন হলো কেন? নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।